শান্তির পতাকা হাতে রাজপথে ব্যবসায়ীরা, দ্রুত সংকট নিরসন না হলে দুই নেত্রীর কার্যালয় অবরোধের হুমকি। হরতাল সংঘর্ষে জামাত কর্মী সহ নিহত ৮। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। বিজয় দিবসের পর নাশকতার পাল্টা জবাবে ঘোষণা আওয়ামী লীগের। প্রচারণার সময় শুরু হলেও নেই ভোটের আমেজ। সংখ্যাগরিষ্ঠ জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সমর্থন করে না সংবিধান, বলছেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন আর আমি টুম্পা হাসান। শুনছিলেন শিরোনাম। শেষ বিশ্রামে গেলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ চোখের জলে বিদায় জানালেন আজীবন সংগ্রামী এই নেতাকে। রাজনীতিবিদরা সমস্যার সমাধানে ব্যর্থ হলে দেশ চালানোর দায়িত্ব ব্যবসায়ীদের হাতে তুলে দিন। সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি আয়োজিত সাদা পতাকা সমাবেশে জোরালোভাবে এই দাবি জানান তারা। চলমান রাজনৈতিক সহিংসতায় নিষ্পেষিত অর্থনীতিকে বাঁচাতে নেওয়া ভিন্নধর্মী এই কর্মসূচিতে উপস্থিত হন হাজারো ব্যবসায়ী। সবার কণ্ঠেই একই সুর, বন্ধ হোক অর্থনীতি ধ্বংসকারী এই অপরাজনীতি। এরপরও সমাধান না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শীতল বাতাসে উঠছে শান্তির বার্তা, যে বার্তা নিয়ে প্রথম সকালেই রাজপথে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যবসায়ী সমাজ। সহিংস রাজনীতিকে শান্তির পথে আনার দাবিতে ভিন্নধর্মী এই কর্মসূচি দেশে প্রথমবার, যার মাধ্যমে রচিত হবে এক নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশায় মতিঝিলমুখী হাজারো ব্যবসায়ী। সময় যত গড়িয়েছে ততই কোলাহল মুখর হয়ে উঠেছে রাজধানীর এই বাণিজ্যিক এলাকা। শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড়, মৌন প্রতিবাদের দীর্ঘ সারি। নির্ধারিত সময়েই শুরু হয় কর্মসূচি। একে একে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতারা। সবারই তীব্র ক্ষোভ চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে, যার করাল থাবায় গেল কয়েক মাস ধরে একরকম নিষ্পেষিত অর্থনীতি। আর তাই দেশের ইতিহাসের ব্যবসায়ীদের সবচেয়ে বড় এই কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর প্রতি জোরালো আহ্বান, চলমান সমস্যার সমাধান করুন এখনই। যদি রাজনৈতিকবিদরা তারা যদি ব্যর্থ হয় তাহলে নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। আপনারা যারা ক্ষমতায় আছেন আর যারা ক্ষমতায় যেতে চান, দয়া করে আপনারা আলোচনা করে আপনাদের দ্বন্দ্ব মীমাংসা করুন। আমাদেরকে লাশ বানিয়ে, আমাদেরকে ব্যবসায়ীকে বন্ধ করে দিয়ে পুড়িয়ে মারে আপনারা রাজনীতি করবেন না। আমাদের অনুভূতি হচ্ছে ৫৪,০০০ বর্গ মাইলের ১৬ কোটি মানুষকে আপনারা কারাবন্দী করে ফেলেছেন। দুই নেত্রীর প্রতি, দুই মায়ের প্রতি আবেদন, এদেশের ১৬ কোটি মানুষের আপনাদের সন্তান, স্বার্থের উপরে উঠে আসুন। সহিংসতার কারণে প্রায় বন্ধ হয়ে যাওয়া আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে দাবি জানানো হয় নিরাপত্তা দেওয়ার। এছাড়া পরিবহন সংকটে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদেরও রক্ষার দাবি আসে কর্মসূচি থেকে। উঠে আসে ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদহার আর নতুন ঋণ পাওয়ার বিষয়টিও। দুই দলের নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা অতি সত্বর, অনেক দেরি হয়ে গেছে, আর কালক্ষেপ না করে বসুন, আলোচনা করে আমাদের সমস্যার সমাধান করুন। এবং আমরা অত্যন্ত ধিক্কার জানাই যে যাদের জন্য এই ঘটনাগুলো ঘটছে তাদের এই সমঝোতার মাধ্যমে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এর ব্যবস্থা অবশ্যই করতে হবে। অসুস্থ রাজনীতির জন্য সকল শিল্প প্রতিষ্ঠান আজকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা অসুস্থ হয়ে গেলে কে দেখবে এদেরকে? আটক হওয়া সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে ডাকা জামাতের হরতালে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। লালমনিরহাটে জামাতের ৩ এবং আওয়ামী লীগের ১ জন নিহত হয়েছেন। জয়পুরহাটে 2 জামাত কর্মী ছাড়াও প্রাণ গেছে এক ভ্যান চালকের। আর লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে আহত এক শিবির কর্মী আজ মারা গেছেন।
দিনের শুরুতে সংঘর্ষ হয়েছে উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রামে। পুলিশের সাথে শিবিরের সংঘর্ষে নিহত হয় 3 জন। গুলিবিদ্ধ হয়ে মারা যায় পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি মমিনুল ইসলাম। আহত একজন হাসপাতালে আর একজন মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। পরে জামায়াত শিবিরের হামলায় মারা যায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিন্টু। দুপুরের দিকে জয়পুরহাটের হালতি গ্রামে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে মারা গেছে 2 জন। তাদের একজন শিবির কর্মী শামীম, অপরজন ভ্যান চালক ফিরোজ। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 20 জন। রংপুরের পীরগঞ্জে কুকরুল ব্রিজ এলাকায় রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা 4 আনসারকে বেঁধে 40 ফুট ফিশ প্লেট তুলে ফেলে দুর্বৃত্তরা। সকাল থেকে ঢাকা লালমনিরহাটের পথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহীর বিনোদপুরেও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। পরে পুলিশের সাথে সংঘর্ষ বাধে তাদের। ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে এখান থেকে কাউকে আটক করা যায়নি। বিক্ষোভ হয়েছে নর্দান মোড়েও। নারায়ণগঞ্জের উকিলপাড়ায় ঝটিকা মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষ হয় শিবির কর্মীদের। পরে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে আটক করা হয়। চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের গাছতলা ও বাগাদি এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে জামায়াত কর্মীরা। কচুয়ায় 3টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুর, খুলনা, নাটোর ও সিলেটেও। এদিকে গতকাল নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক শিবির কর্মী মারা গেছে। এদিকে হরতালের তেমন প্রভাব নেই রাজধানীতে। যানবাহন চলাচল করলেও তার তুলনায় অনেকটা কম। পিকেটিং এর অভিযোগে আটক করা হয় 11 জনকে, যার মধ্যে 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24। রেলপথে নাশকতা ঠেকাতে প্রতি 2 কিলোমিটার অন্তর 8 জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। অপারেশন রেল রক্ষা 2013 কর্মসূচির উদ্বোধন করে রেলমন্ত্রী বললেন, বিএনপির আশ্রয়ে জামাত শিবির রেলপথে নাশকতা চালাচ্ছে। এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনায় সরকারের করণীয় নির্ধারণে সচিবালয়ে জরুরি বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে যোগ দেন রওশনপন্থী হিসেবে পরিচিত জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও। বৈঠক শেষে আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেননি। তবে রাজধানীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রেলে চোরাগোপ্তা হামলা আর নাশকতা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এবং তারা বিএনপির ডাইরেক্ট লালন পালনে, ডাইরেক্ট বেগম খালেদা জিয়ার আশ্রয়ে প্রশ্রয়ে জামাত শিবির সমগ্র বাংলাদেশে রেলের বিভিন্ন বগিতে আগুন, ধ্বংসাত্মক, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ শক্তি এবং কৌশল প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। 16 ডিসেম্বরের পর থেকে দেশে বিএনপি জামাত জোটের যে কোনো নৈরাজ্য কঠোর হাতে দমন করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। কয়েকদিন যাবৎ এই হামলা, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আরো আচরণগুলো বেপরা হয়ে উঠেছে। আগামীকাল বিজয় দিবস থেকেই আমাদের শপথ নিতে হবে, এরপরে যদি আর কোথাও একটি আঘাত হানে, কোথাও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি আমার দলীয় নীতিকর্মীর উপর যদি আঘাত আনা হয়, সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমার নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া হলো। আজ থেকে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও কোথাও নেই নির্বাচনী আমেজ। সারা দেশে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় অনেকটাই ফিকে হয়েছে ভোটের আনন্দ। আর এই পরিস্থিতি সরকারের জন্য স্বস্তিকর নয় বলে স্বীকার করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা, কিন্তু প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে ছিল না নির্বাচনী আমেজ। প্রার্থী সমর্থনে তেমন একটা দেখা যায়নি মিছিল মিটিং। বিরোধী দল ছাড়া প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে অর্ধেকের বেশি আসনে প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ায় সমর্থকদের মধ্যেও খুব একটা আগ্রহ নেই প্রচারণার কাজে। আর এতে অস্বস্তিতে সরকারও, এমনটাই আভাস মিলল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের কথায়। এত বিপুল সংখ্যক সদস্য হওয়াতে আমরা যে খুব স্বস্তিকর অবস্থা আছে তা নয়, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই জাতীয় নির্বাচনে বিরোধী দলকে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ে নির্বাচনের আমেজ পাওয়া যাবে না স্বীকার করে নাসিম বলেন, সংবিধান রক্ষা করতে যথাসময়ে নির্বাচনের বিকল্প ছিল না, আর এজন্য এরশাদের জাতীয় পার্টিকে দায়ী করেন তিনি। সেই রাজনৈতিক দলটি বা সেই রাজনৈতিক দলের নেতা যিনি, তিনি আজকে যেভাবে নির্বাচন থেকে সরে গেলেন বলে ঘোষণা দিলেন, ফলে হলো কি যে আমাদের যে প্রার্থীগুলো যেখানে বিভিন্ন জায়গায় ছিল তারা কিন্তু স্বাভাবিকভাবে একক প্রার্থী হয়ে গেল। এখানে তো আমরা ইচ্ছাকৃতভাবে একক প্রার্থী করার কোনো চিন্তাই করিনি। নির্বাচনে অংশ না নিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করলে বিরোধী দলকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যতজন নির্বাচিত হয়েছেন তাদের নিয়েই গঠন হতে পারে নতুন সরকার। তবে প্রশ্ন হচ্ছে সেটি সংবিধান সম্মত হবে কিনা। আইনজ্ঞ আর সংবিধান বিশেষজ্ঞদের মতে জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সমর্থন করে না সংবিধান। তবে কি আবার কোনো সাংবিধানিক সংকটে পড়বে বাংলাদেশ, এমন প্রশ্ন উঠছে। আরো জানাচ্ছেন সাজিদ হক। সংবিধান না সরকার, আইন না জনগণ, ক্ষমতা নাকি দেশ, কোনটি বড় রাজনীতিবিদদের কাছে? এসব প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। একদিকে বিরোধী দলগুলোর সহিংস রাজনীতি, অন্যদিকে সরকারের সাংবিধানিক দোহাই, আর তাতেই নাভিশ্বাস সাধারণ মানুষের। রাস্তায় নামতে কিংবা ব্যবসা পরিচালনায় ওড়াতে হচ্ছে সাদা পতাকা। সংসদে সরাসরি নির্বাচন হয় 300 আসনে, আর 10ম জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতাও অর্জন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে এমন নির্বাচনের আইনগত ও সাংবিধানিক বৈধতা নিয়ে। কাগজে কলমে নির্বাচিত হয়েছে, জনগণ আস্থা অর্জন করেন নাই। ফলে এটা সত্যিকার সাংবিধানিক অর্থে, আইনগত অর্থে, আইন মানে সংবিধানের যে ধারণা, চেতনা, নির্বাচন বলতে যা বোঝায়, ওই নির্বাচন হয় নাই। Election by selection or election by nomination is no election. Election must be contested এবং maximum voter must participate in the election. আর ঘোষিত তফসিল স্থগিত করে নতুন করে কি নির্বাচন হতে পারে? সরকার বারবার সংবিধানে কথা বললেও এই বিষয়ে দ্বিমত আইনজ্ঞদের। যেন তেন নির্বাচন করা তো নির্বাচন কমিশনের কাজ না। হ্যাঁ, হতে পারে যে কোনো আমরা কাজ করতে গিয়ে ভুল হতে পারে, কাজটা ঠিক মতো না হতে পারে, এই জন্য তো দ্বিতীয়বার কাজ করার সুযোগ সবসময় আছে। করার জন্য আমার মনে হয় না সংবিধান কোনো ধরনের বাধা তৈরি করবে। একতরফা নির্বাচন এর বিপক্ষে মানুষ মোটামুটি একটা জনমত দেশে গঠন হয়ে আছে। সেই কারণে মনে করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন, আমাদের প্রাপ্য, জাতির প্রাপ্য। বর্তমান অবস্থাকে ক্রান্তিকালীন উল্লেখ করেছেন তারা। বলেন সংবিধানের মধ্যেই নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সরকার প্রধান করে সর্বদলীয় সরকার গঠন করা যায়। 10 জন বা 15 জন সর্বদলীয় সরকার, তার চিফ কি করে হবে? আর যদি এমনি না হয় লটারি করো, সারা পৃথিবীতে এটা হয়ে এসছে। লটারি করে যার নাম আসবে সেই হোক।